वो दौर जब देश के हर कोने में एक आवाज गूंज उठी थी, वंदे मातरम। যখন ভাব হলো বাংলা, কাঁদলো জনতার মন, বিদেশি শাসনের বিরুদ্ধে জাগলো স্বাধীনতার স্বপন। ছিন্ন হলো মাটি কিন্তু ভাঙেনি মন, স্বদেশের ডাকে জেগে উঠল প্রতিটি প্রাণ তখন। The year was 1905, a turning point in India's freedom struggle, when the partition of Bengal ignited a fire in the hearts of millions. ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির বিরুদ্ধে এক নতুন आंदोलনের সূচনা হলো স্বদেশী আন্দোলন। लोगों ने तय किया, ना पहनेंगे विदेशी कपड़े, ना इस्तेमाल करेंगे विदेशी सामान। Today's drama brings alive that spirit, the courage, the sacrifice and the unity of the people. একটি সময় যখন সাধারণ মানুষই হয়ে উঠেছিল ইতিহাসের নায়ক। We now present before you a powerful drama based on the Swadeshi movement of 1905, স্বাধীনতা। সাল 1905। স্বদেশী ভাবনা আর শুধু মনের দেয়ালে আবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে মানুষ থেকে মানুষ, শহর থেকে গ্রাম, সর্বত্র। ব্রিটিশদের অত্যাচার এবং রাজনীতির খেলা এক নতুন মোড় নিতে চলেছে। যদিও এর প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। 1903 থেকে বাংলা তথা ভারতকে দুর্বল করার প্রচেষ্টা নতুন রূপে সজ্জিত হচ্ছিল কোনো এক বিলাসবহুল তাঁবুর এক টেবিলে। 1904 থেকেই কার্জনের হাত ধরে শুরু হয় এর মহড়া। ক্রমে 1905-এ চূড়ান্ত রূপ নিতে আরম্ভ করলো সেই পরিকল্পনা। প্রশাসনিক সুবিধার অজুহাতকে সামনে রেখে শুরু হলো রাজনীতির এক নতুন খেলা, বিভাজন এবং শাসন। কেননা অখণ্ড বাংলা শুধু ভারতের এক অংশ নয়, এ হলো ভারতের এক অদম্য শক্তি। বারে বারে চেষ্টা করেও ব্রিটিশরা যাকে দমন করতে পারেনি। একে দুর্বল করতে হলে সর্বপ্রথম একে ভাঙতে হবে, একথা রিজলি আগেই অনুভব করেছিলেন। তাই নতুন পরিকল্পনা অনুযায়ী শুরু হলো সাম্প্রদায়িক বিভেদ। ফলস্বরূপ একই বৃন্তের দুইটি কুসুম একে অপরের শত্রু হয়ে উঠতে লাগলো। ব্রিটিশদের এই নীতি শুধু সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করেনি, বরং আপামর বাঙালিকে ঠেলে দিয়েছিল স্বদেশী আন্দোলন এবং বিপ্লবী কর্মকাণ্ডের দিকে। সেই সময় আমাদের স্বদেশী আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে আমাদের দেশীয় শিল্প এবং আমাদের সংস্কৃতি। সেদিনের নববর্ষ আজকের মতো শুধু আনন্দের অনুষ্ঠান ছিল না। বিদেশি পণ্য এবং বিদেশি নীতির বিরুদ্ধে তা হয়ে উঠেছিল এক দৃঢ় সংকল্প। চারিদিকে আকাশ বেশ পরিষ্কার, শুধু ময়মনসিংহের আকাশে যেন সমস্ত কালো মেঘ একসাথে জড়ো হয়েছে। ময়মনসিংহের কাছাকাছি একটা গ্রামে নদীর ধারে একটা তাঁবু খাটানো হয়েছে। তাঁবুটা বেশ সাজানো গোছানো। লর্ড কার্জন আজ এখানেই বিশ্রাম নেবেন। তাঁবুর বাইরে দুজন সেপাই রাইফেল হাতে ছাতি চওড়া করে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে দুজন ব্রিটিশ আধিকারিক কার্জনের জন্য অপেক্ষা করছেন। এমন সময়ে তাঁবুর বাইরে ঘোড়ার পায়ের শব্দ। What about Mymensingh? In control, my lord. Only the farmers are yet to pay the tax. Why? They stand united, my lord. No one shall be allowed to unite. The situation in Calcutta grows increasingly unstable. The Swadeshis are gaining momentum. Don't worry, my lord. Our plan will succeed very soon. Tomorrow I am going to Mymensingh. I have to look at the matter myself. As your order, my lord. Shall we go with you? Let's see. If needed, I'll tell you. Forgive me, my lord, but the Borishal is getting out of control.
As soon as possible, we have to draw the line. As long as Bengal remains united, we will have to face defeat time and again. Our plan will succeed surely. It won't be long before they fight among themselves and perish. Our goal will be accomplished by itself. Okay, move this aside now. What arrangement are there for me? Everything has been arranged, my lord. Please come. কার্জনের সুদূর প্রসারী নীল নকশা যখন ধীর লয়ে বাস্তবের মাটিতে শিকড় গেড়ে বসছে, ঠিক তখনই বাংলার আকাশে ঘনীভূত হচ্ছে এক প্রচণ্ড বিক্ষোভের মেঘ, উত্তাল স্বদেশী আন্দোলন। দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত জনতার কণ্ঠে বর্জনের ডাক, কিন্তু সেই উন্মাদনার মাঝেও সমাজের এক শ্রেণী দ্বিধাগ্রস্ত। অনেক ব্যবসায়ী ও বিপণনকারী আজও সেই বিলিতি পণ্যের মোহপাশ থেকে মুক্ত হতে পারেনি। কারো অন্তরে রাজদণ্ডের নির্মম ভীতি, আবার কারো হৃদয়ে বিদেশি আভিজাত্যের প্রতি এক দাসসুলভ আসক্তি। দেশাত্মবোধের জোয়ারে যখন বিদেশি পণ্য দাহ করার কথা, তখন একদল মানুষের দোকানের ঝাঁপ আজও ব্রিটিশ সওদাগরের পণ্যে ভারাক্রান্ত। সে কি কেবল প্রাণ ভয়ে, নাকি দীর্ঘদিনের অভ্যস্ত মানসিক দাসত্বের অমোঘ টানে? আজ বছরের শেষ দিন। সনাতন বাড়ুজ্জে হিসেব মেলাচ্ছেন। কাল থেকে নতুন হিসেব শুরু হবে। অন্য বছর এই দিন পুরনো জামা কাপড় অনেক বিক্রি হয়ে যায়, কিন্তু এই বছর এখনো অনেকগুলো বস্তা বাঁধা পড়ে আছে। সেগুলো সব বিদেশি কাপড়। এবছর বেশ কিছু বিদেশি বাবু ছাড়া সবাই বয়কট করেছে বিদেশি জিনিস। সনাতন বাড়ুজ্জে এই নিয়ে বেশ চিন্তিত। নতুন বছরে কি হবে না হবে সেসব ভাবতে ভাবতে পুরনো হিসেবগুলো মেলাচ্ছেন। এমন সময় পাশের দোকানদার রশিদ বেগ সনাতনের দোকানে এলেন। রোয়াকে বসতে বসতে বললেন, কি খবর বাড়ুজ্জে মশাই? আর খবর, এইবারে মার খেয়ে যাবো রশিদ মিয়া। এক গাদা মাল পড়ে আছে, সবার মুখে এখন এক বুলি, বিদেশি জিনিস নেব না। আরে আমারও তো একই হাল, বস্তা বস্তা চিনি নুন সব পয়সা রয়েছে। এইবারে আর বাড়িতে পয়সা পাঠাতে পারবো নি মনে হয়। কি দিন এলো বলো দেখি। এতদিন জানতাম নববর্ষ মানে খুশির দিন, আনন্দ উৎসব, কিন্তু আজ দেখো আমাদের মধ্যে বিভেদের ছায়া। শুনেছি আকবর নাকি এই নতুন ক্যালেন্ডার তৈরি করেছিল প্রজাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু হাসি আর কোথায়? আমরা ব্যবসায়ীরা মার খাচ্ছি, আর অন্যদিকে চাষিদের দেখো, ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে, সব জেনে শুনেও সাহেবদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের গ্রামে তো চাষিরা একজোট হয়ে পরিষ্কার জানাই দিয়েছে যে অন্যায্যভাবে তারা কোনো খাজনা দেবে না। আর আমাদের দেখো, এখন আমরা সাহেবদের ভয়ে ওদের সব কথা শুনতেছি। আমরা কোনো জোট বাঁধতে পারছি না। বুঝলে রশিদ মিয়া, আমরা পঙ্গু হয়ে গেছি, সামর্থ্য থাকার সত্ত্বেও কিছু করতে পারছি না। কে বলেছে কিছু করতে পারবে না? দেশ তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি নিজের দেশের জন্য করবে নাকি বিদেশিদের জন্য? বাবা অনিমেষ, তোরা এখন বয়সে ছোট, সংসারের হাল কাঁধে নে, তখন বুঝবি যে ভয়টাও কতটা জরুরি। এটা ভয় পাওয়ার সময় নয়, এখন আমাদের একসাথে ঘুরে দাঁড়াতে হবে। তা কিভাবে? বিদেশি জিনিস বর্জন করতে হবে। তাহলে না খেয়ে মরতে হবে। এ হলো বড় লোকদের বাজার। বাবুদের ম্যানচেস্টারের মিহি কাপড় ছাড়া চলে না। কে কিনবে তোর খাদি? দেশে তো আর সবাই বাবু নেই। বলাটা সহজ অনিমেষ, ইচ্ছে থাকলে সব সম্ভব। ওভাবে হয় না। দেখো জ্যাঠা, আমি তোমার সাথে তর্ক করতে আসিনি। আমাদের নিজেদের লোক ওদের জাঁতা করলে পিষছে। আমরা এবার মুক্তি চাই। এবার তুমি ঠিক করো যে তুমি স্বদেশীদের সাথে থাকবে নাকি স্বদেশ বিরোধী হবে। চললাম। সনাতন, অনিমেষ কিন্তু খারাপ কিছু বলেনি। আমরা তাদের সঙ্গে থেকে নাই বা লড়তে পারলাম, পাশে তো দাঁড়াইতেই পারি। দেশবাসী হিসাবে এটুকু তো করাই যায়। যাই গিয়ে ওগুলা দোকান থেকে বিদেয় করি। কি করবে? ওগুলো গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এতে যদি সাহেবদের মনের পাপ একটুও হলে কম হয়। পারলে তুমি ওই ম্যানচেস্টারের কাপড়গুলো আগুনে ফুরিয়ে ফেলো। গদাই,
এই গদাই, হ্যাঁ বাবু বলুন। চ ঘাটে যাব। চান করতে যাবেন? না, দোকানে কিছু পাপ জমে আছে, ওগুলো বিসর্জন করতে যাব। নে ওই বস্তাটা মাথায় তোল। কিন্তু বাবু, এ তো ম্যানচেস্টারের মিহি কাপড়। ওইগুলোই তো সেই পাপ। চ। ময়মনসিংহের উত্তাল জনস্রোতের আঁচ এসে লেগেছে মেদিনীপুরের মাটিতেও। সেখানেও কৃষকদের অন্তরে জ্বলে উঠেছে স্বদেশী চেতনার দাবানল। শোষণের শৃঙ্খল ভাঙতে তারা আজ এক অবিচ্ছেদ্য প্রাচীর। অন্যদিকে বিদ্রোহী আগুনের শিখা নির্বাপিত করতে জমিদার ও মহাজন গোষ্ঠী একজোট হয়ে কূটকৌশলের চাল বুনছে প্রতিনিয়ত। যেন তেন প্রকারেণ এই জনজাগরণের বহ্নি শিখাকে স্তিমিত করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। কৃষক দলের নেতা বীরেন্দ্র সামুই জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এমন সময়ে জমিদার ভুবন চৌধুরীর নায়েব একজন লেঠেলকে সঙ্গে নিয়ে বীরেন্দ্রের খোঁজে মাঠে এসে হাজির। বীরেন্দ্রকে দেখতে পেয়ে নায়েব ডাকল, এই বীরেন, শোন এদিকে। বলুন, কি হয়েছে? কি হয়েছে মানে? ভুলে গেছিস? বকেয়া খাজনা কবে দিবি? দেব না। দিবি না মানে? দেব না মানে দেব না। যা, তোর জমিদার বাবুকে গিয়ে বলে দেগা। বাবা, আপনি থেকে সোজা তুই? আচ্ছা, তুই কি চাস বলতো? বউ বাচ্চা নিয়ে পথে বসতে চাস? আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, ঠিক আছে? বীরেন, কালকে যদি পেয়াদা এসে চাবুক মারতে মারতে টেনে নিয়ে যায়, সেটা কি ভালো হবে? এই দাগটা না ছোটবেলাতেই তোর ব্রিটিশ বাপেরা দিয়ে গেছে, বুঝলি? এখন আর কাউকে ভয় পায় না। তাহলে খাজনা দিবি না? না, দেব না। বেশ, তাহলে আজ তোর খড়ের চালে আগুন লাগলে আমায় বলতে আসিস না। এই এই অনেকক্ষণ ধরে শুনছি বীরেন্দার, এই এই খবরদার, কেউ আগাবি না। শোন, বীরেন্দার যদি কিছু হয় না, তবে তোর ঘরে আগে আগুন জ্বলবে, তার সাথে সাথে তোর বাপ ভুবন চৌধুরীর বাড়িতেও। এখন চুপচাপ এখান থেকে পালা, না হলে এক্ষুনি এটা তোর গলায় পেঁচিয়ে দেবো। চল পালা। বীরেন্দা, এদের উপর ভরসা করা যাবে না, এরা যা কিছু করতে পারে, সবাইকে সতর্ক করতে হবে। ঠিক বলেছিস। এই, কাজ বন্ধ রাখ, চল। ব্রিটিশ শাসনের সেই দহনকালে বাঙালি সমাজ মূলত তিনটি স্পষ্ট ধারায় বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল সমাজের সেই বৃহত্তর অংশ, যাদের মেরুদণ্ড ব্রিটিশ রাজদণ্ডের ভয়ে কুঁকড়ে গিয়েছে। ঠিক এর বিপরীতেই অবস্থান করছিল অন্য এক শ্রেণীর মানুষ, যাদের ধমনীতে বইতে থাকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার অদম্য আকাঙ্ক্ষা। তবে প্রদীপের আলোর একটা অন্ধকার ছায়াও থাকে। তারা স্বদেশী ভাবাবেগ আর মাটির টানকে বিসর্জন দিয়ে ব্রিটিশদের পদলেহনেই নিজেদের পরম তৃপ্তি খুঁজে পায়। স্বজাতির স্বার্থকে বিকিয়ে দিয়ে বিজাতীয় আভিজাত্যের মোহে তারা নিজের সুখের প্রাসাদ করতে ব্যস্ত। তাদের এই চিন্তাকে কাজে লাগিয়েই ব্রিটিশরা তাদেরকে নিজেদের কেনা গোলাম বানিয়ে রেখেছে। রায়বাহাদুর হলো তার অন্যতম একটা টোপ। গোপাল বাবু, ব্রিটিশ সরকারের তরফ থেকে এইবারে উনি রায়বাহাদুর পাবেন। মেজাজ তার প্রায় সবসময় সপ্তমে চড়ে থাকে। গোপালবাবু হাত মুখ ধুয়ে খেতে বসলেন। স্ত্রী মিনতি ভাতের থালা এগিয়ে দিয়ে পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এক গ্রাস মুখে দিয়েই গোপালবাবু রেগে গিয়ে ভাতের থালা ছুঁড়ে দিলেন। কি রান্না হয়েছে এটা? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? নুন কোথায়? নুন তো বাড়িতে নেই। নেই মানে? খোকা আনতে মানা করেছে। তোমার খোকা আমার মোড়া মুখ না দেখে শান্ত হবে না, না? এরকম চলতে থাকলে রায়বাহাদুর তো পাবোই না, উল্টে প্রাণটাও যাবে। ওকালে বিধবা হবে তুমি। ছেলেকে কথাটা ভালো করে বুঝিয়ে দিও। দাদা তো খারাপ কাজ কিছু করেনি। থাক, তোকে আর দাদার হয়ে সাবাই গাইতে হবে না। দাদা যা করেছে একদম ঠিক করেছে। তুমি তো রায়বাহাদুরের নেশায় ওই নুনের আসল রংটাই দেখতে পাও না। ওই নুন সমুদ্রের জল থেকে নয়, বরং আমাদের নিজেদের লোকের নোনা রক্ত থেকে তৈরি। তাই ওই নুন আমাদের মুখে রুজবে না। বুঝেছি, সবার মাথা গেছে। আজ আসুক বাড়িতে,
আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হয়। ওই এলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। বলি, তোমার রাজত্বে আর কত কি সইতে হবে? বাপের মরা মুখ না দেখে শান্ত হবে না, না তুমি? দেখো বাবা, বলিদান আর আত্মত্যাগের মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ আছে। যদি তুমি আমাদের পন্থা মেনে চলো তবে তোমার আত্মত্যাগ আমাদের শক্তি বৃদ্ধি করবে, আর যদি ব্রিটিশ সরকারের হুকুম মেনে চলতে চাও তাহলে আমাকে বলিদান দিতে হবে। তোকে লেখাপড়া শিখেই আমার ভুল হয়েছে, চত্বর সব। স্বদেশী আন্দোলনের সেই উত্তাল সময়ে জনমানসে দেশপ্রেমের অগ্নিমন্ত্র ছড়িয়ে দিতে এক জাগরণ সভার আয়োজন করেছেন স্বদেশীরা। পরাধীনতার শৃঙ্খল মোচনের সংকল্পে উদ্বুদ্ধ অগণিত মানুষের সমাগমে সেই সভা প্রাঙ্গণ আজ কানায় কানায় পূর্ণ। নববর্ষের আনন্দ উৎসবকে উপেক্ষা করে উপস্থিত সেই বিশাল জনসমুদ্রের হৃদয়ে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলতে জাগরণ মঞ্চে আজ একটি মুখ উজ্জ্বলভাবে প্রকট হয়েছে। শ্রদ্ধেয় মাস্টারমশাই দেবী প্রসাদ চক্রবর্তী। তার কণ্ঠে আজ ধ্বনিতে হবে অধিকার আদায়ের সেই অমোঘ বার্তা, যা সুপ্ত দেশপ্রেমকে দাবানলের মতো প্রজ্বলিত করবে। আজ এখানে আপনাদের দেখে মনে সাহস হচ্ছে যে লড়াইটা আমরা জিতবই। আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল পয়লা বৈশাখ মানে নববর্ষ। বহু বছর আগে 991 বঙ্গাব্দে মুঘল সম্রাট আকবর এই নববর্ষ শুরু করেছিলেন চাষিদের মুখে হাসি ফোটাতে। ঋতুর সাথে মাসে সামঞ্জস্য রেখে নতুন বর্ষপঞ্জি তৈরি করেন। আকবর তার দ্বীনি ইলাহি মতাদর্শের মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে চেয়েছিলেন। পারস্যের নওরোজের আদলে নববর্ষ উৎসব পালনের মাধ্যমে তিনি হিন্দু ও মুসলিম প্রজাদের একই উৎসবে সামিল করতে চেষ্টা করেন এবং সমস্ত প্রজাকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। ব্রিটিশরা আবার আমাদের আলাদা করতে চায় ধর্মের ভিত্তিতে। আমাদেরকে হিন্দু এবং মুসলিমে বিভক্ত করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। ভাই সকল, কালকে পয়লা বৈশাখ শুধু আনন্দের উৎসব নয়, আমাদের একজোট হওয়ার দিন। জাতি ধর্ম ভুলে সবার আগে আমরা ভারতীয়। আমাদের একজোট হয়ে লড়তে হবে। কাল আমাদের সংকল্প গ্রহণের দিন। আমাদের সংকল্প নিতে হবে যে আমরা কোনো বিদেশি পণ্য ব্যবহার করব না। আমাদের দেশীয় শিল্প দেশীয় উপায়ে আমরা গ্রহণ করব। আমাদের ভাইয়েদের রক্তে রাঙা নুন কিংবা ম্যানচেস্টারের কাপড় অথবা চিনি আমরা ব্যবহার করব না। বন্দে মাতরম। বন্ধ করো এসব। ভুল করছো নন্দলাল। ভারত মাতার সন্তান হয়ে এত বড় পাপ কাজ করো না। পাপ পুণ্যের বিচার আপনাকে করতে হবে না মাস্টারমশাই, আপনি শুধু এই সভাটা বন্ধ করে দিন। আবারও বলছি নন্দলাল, তুমি ভুল করছো। তার মানে আপনি কথা শুনবেন না তো? বেশ, লাঠি চার্জ। কেউ কোথায় যেও না, দাঁড়াও। নন্দলাল, বন্ধ করো এসব। দাঁড়াও, কেউ যেও না। যাদের নুন খাচ্ছ তাদের বিরুদ্ধে লোককে উস্কাতে লজ্জা করে না মাস্টার? কাল যখন কোমরে দড়ি পরিয়ে চাবুক মারতে মারতে নিয়ে যাব তখন সব স্বদেশীপনা বেরিয়ে যাবে। নন্দলাল, মাস্টারমশাইকে ছেড়ে দে। আরে বাস, আর একটা স্বদেশী এসে হাজির। ও তোমারই ছাত্র না মাস্টার? আয়, আজ তোর মাস্টারের সাথে তোরও স্বদেশীপনা ঘোচাচ্ছি। বড্ড বার বেড়েছে তোদের। মাস্টারমশাইকে ছেড়ে দিতে বল নন্দলাল। না হলে আজ বেঁচে ফিরবি না। তাই নাকি? কই দেখি তো কার কত ক্ষমতা। মারতে চাস আমায়? অত দূর থেকে কেন? লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে তো। নে, এবার চালা। ক্ষমতা বেশিক্ষণ এক হাতে থাকে না নন্দলাল। মাস্টারমশাই তাই শিখিয়েছেন। ওনাকে ছেড়ে দিতে বল। এই ছেড়ে দাও, ছেড়ে দাও। পাগলামো করে না উন্মেষ, ছেড়ে দে ভাই। এখনো সময় আছে নন্দলাল। দেশ মাতার আর অপমান হতে দিও না। বাঁচতে চাইলে এখনই পালা, আর যদি কোনোদিন এই তল্লাটে দেখি তো বেঁচে ফিরবি না। যা, পালা। তোমরা ভয় পেও না, আমরা সব সময় আছি তোমাদের সাথে। আমাদেরকে একসাথে লড়তে হবে।
এক হয়ে লড়তে হবে। আমরা বাঁচলে একে অপরের জন্য বাঁচব, আর মরলে তাও একে অপরের জন্য। কালকের সূর্যোদয় শুধু উৎসবের আলো আনবে না, আনবে স্বনির্ভরতার এক নতুন ভোর। অনেক হয়েছে, আর না। এবার সময় এসেছে ঘরের জিনিসকে আপন করার। কালকে বাজারে কোনো বিদেশি পণ্যের আধিপত্য চলবে না। আমাদের ঘর সাজবে আমাদের এই শিল্পীদের ছোঁয়ায়। সেটাই হবে আমাদের আসল পয়লা বৈশাখ। এখন এসো তোমরা। অনিমেষ, কাজটা কিন্তু তোমরা ঠিক করলে না। নন্দলাল সুবিধার মানুষ নয়। তোমরা কয়েকদিন বাড়িতেই থাকো। ওকে নিয়ে চিন্তা করবেন না মাস্টারমশাই। আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। ঠিক আছে, চলো। জাগরণ সভায় নন্দলালের লাঠিচার্জের খবর স্বদেশীদের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। আজ সন্ধ্যায় কিশোরীনাথের গোদাম ঘরে একটা গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে। অনিমেষ সহ আরও বেশ কয়েকজন তরুণ যুবক হাজির হয়েছে সেখানে। কিছুক্ষণ পর দলের নেতা অশ্বিনীকে দেখা গেল সেখানে আসতে। অশ্বিনী, এখনই কিছু করা ঠিক হবে না, আর একটু ধৈর্য ধরতে হবে। বিজয়, আজ ওরা মাস্টারমশাইয়ের গায়ে হাত তুলেছে, জাগরণ সভায় আসা লোকেদের ওপর লাঠিচার্জ করেছে। আর কত ধৈর্য ধরব? এর বদলা আমি নেবই। নন্দলালকে জবাব দিতেই হবে। কিন্তু অশ্বিনী, অনিমেষ আজকে যা করেছে একদম ঠিক করেছে। ওরাই তো আমাদের আগামী দিনের ভরসা। বস বস, সবাই বস। কার্জন ময়মনসিংহ গেছে, নিশ্চয়ই সে আবার কোনো কুটচাল চালবে। আমাদের সতর্ক হতে হবে। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন ওরা জ্বালিয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব প্রশমিত করতে হবে। এখন আমাদের একমাত্র হাতিয়ার হলো বয়কট। এই বাংলাকে ওরা যে করেই হোক বিভাজন করবেই, আর আমাদের সেটা রোধ করতে হবে। কিন্তু ওরা তো বাজারে জিনিসপত্র ঢুকতেই দিচ্ছে না। কাল ধনঞ্জয় কাকা ঢাকা থেকে ফিরছিল, নৌকায় ডাকাতি হয়, সব কিছু লুট করে নিয়ে গেছে ওরা। বাজারে থেকেও বিদেশি জিনিস না বিক্রি করলে নন্দলালের লোক এসে শাঁসিয়ে যাচ্ছে। বাজারে প্রায় সব দোকানেই বিদেশি জিনিস ভর্তি, লোকজন কিনছেও না সেসব। তবে অশ্বিনীদা, জাগরণ সভায় কিন্তু আজ ভালোই লোক জড়ো হয়েছিল। এমনকি লাঠিচার্জের পরেও আবার অনেকে ফিরে এসেছিল। এর অর্থ দেশের মানুষ আমাদের সাথেই রয়েছে। আমাদের শুধু তাদের সাহস জোগাতে হবে, তাদের সঙ্গবদ্ধ করতে হবে। শোন, কাল আমরা নিজেরা পাহারা দেব। নন্দলাল যেন কোনোভাবেই কোনো ঝামেলা করতে না পারে। কাল নববর্ষে কোনোভাবেই বিদেশি আঁচ লাগতে দেওয়া চলবে না। পলাশ, তুই থাকবি বাজারে ঢোকার রাস্তায়, সাথে থাকবে বিপুল, বিনয় আর কিশোর। অনিমেষ, বাকিদের নিয়ে তুই বাজারে টহল দিবি। আর বিজয়, তুই মাস্টারমশাইয়ের সঙ্গে থাকবি। বোঝাতে পারলাম? বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক আছে, আয় তোরা। চল ঘাটের দিকে যাই। বৈঠক শেষ হতে অশ্বিনী এবং বিজয় গঙ্গার ঘাটে এসে দাঁড়ালো। দুই বন্ধু ছোটবেলায় প্রায়ই এখানে এসে বসে থাকত, কিন্তু পরাধীনতার গ্লানি তাদের সেই ছোটবেলাকে কেড়ে নিয়েছে। আর বসা হয় না এখানে। অনেকদিন পর আবার দুই বন্ধু এই গঙ্গার ঘাটে এসে বসেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর বিজয় বলল, কাল কি হবে বলতো অশ্বিনী? ভবিষ্যৎ না তো তুই দেখতে পাস, আর না তো আমি। আচ্ছা, আমরা লড়াইটা কি জিতবো? হার জিতের হিসেব করে তো এই লড়াইয়ে নামিনি। জিততে আমাদের হবেই। তোর ভয় করে না? ভয় কিসের? তুই আছিস তো। আমি সবসময় তোর সাথে আছি এবং থাকবো। আচ্ছা, এই নে, এটা মাস্টারমশাইকে দিয়ে দিস। এখন আয়। আর তুই? কিছুক্ষণ বসি, তারপর চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। কিছুক্ষণ পর বিজয় অন্ধকারে মিলিয়ে গেল। অশ্বিনী উদাস হয়ে শূন্যে তাকিয়ে বসে রয়েছে। এমন সময় একটা নূপুরের শব্দে সে পিছনে ফিরে তাকায়।
এ কি মালা, তুমি এই অসময়ে এখানে কি করছো? কেন আসতে পারি না? তা কেন পারো না, কিন্তু এখন রাত কত হয়েছে সে খেয়াল আছে? তুমিও তো কদিন বাড়ি ফেরোনি। রাত বিরেতে কোথায় থাকো, কি খাও, কেউ জানে না। তাই খাবারটুকু নিয়ে এলাম। সারাদিন তো পেটে কিছু পড়েনি মনে হয়। নাও, খেয়ে নাও। না মালা, এই খাবার আমি মুখে তুলতে পারবো না। এই খাবার সেই নুন দিয়ে তৈরি যা আমার ভাইয়েদের রক্তে রাঙা। এই খাবার আমি মুখে তুলতে পারবো না। কিন্তু আর কতদিন? শরীরটা তো আর পাথরের নয়। না খেয়ে থাকলে লড়াই করার শক্তিই বা পাবে কোত্থেকে? তোমরাই তো আমাদের শক্তি, তুমিই তো আমার সাহস। এই যে তুমি আজ খাদির শাড়ি পরেছ, এটা দেখেই একটু ভরসা হচ্ছে যে আমাদের লড়াইটা বৃথা যাবে না। আমি সব সময় তোমার সাথে আছি। কিন্তু তোমার ওই রেশমের শাড়িটা কি হলো? পুড়িয়ে ফেলেছি। কেন? তা না হলে তোমার আমার একই রাস্তায় চলা যে হবে না। আচ্ছা চলো, অনেক রাত হয়েছে, তুমি বাড়ি পৌঁছে দিই। আর তুমি? আমি কালকের প্রস্তুতি নিতে হবে। নববর্ষের সকাল, বাজারে বিপুল ভিড়। কোনো দোকানে কোনো বিদেশি জিনিস নেই। যার যেমন আছে তাই নিয়েই আজ বাজার বসেছে। স্বদেশিরা বিদেশি জিনিস আটকে দিয়েছে। অন্য বছরের মতো আজ নববর্ষের সেই আমেজ নেই। সবার মধ্যেই একটা ভয় কাজ করছে। এই বুঝি সাহেবরা দলবল নিয়ে হামলা করতে এলো। তাও বেশ চলছে। এমন সময় হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল। যে যেদিকে পারল দৌড়তে লাগলো। বিজয়দা, কি হলো? ওঠো বিজয়দা, 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 ওঠো। স্বদেশি? বড্ড পাগনা গজি ছিল না তোর? দিলাম তো পাগনা কেটে। কাল বন্দুকটা কেড়ে নিয়ে ভালোই ভেলকি দেখালি। এবার এবার কি হবে? আজ তোর সব স্বদেশি বানা ঘুচিয়ে দেব। দেখি আজকে তোকে বাঁচাতে আসে। বসা একে। নন্দলাল, ছেড়ে দে ওকে। আরে বাস, সব বিদ্রোহী আজ এক জায়গায়। দেখো দেখো দেশমা, তোমার সব বীর সন্তানেরা আজ একসাথে বলি হবে। এসো অশ্বিনী বাবু, এসো। আজ তোমার জন্যই তো এই মঞ্চ সাজানো হয়েছে। ছেড়ে দে ওকে নন্দলাল। কিসের জন্য করিস রে এসব? কি দিয়েছে এই দেশ তোদের? সেটা বোঝার মতো ক্ষমতা তোর মতো বিশ্বাসঘাতকের নেই। বিশ্বাসঘাতক তো তোরা। যাদের নুন খেয়ে বেঁচে আছিস তাদের বিরুদ্ধে লোককে উস্কাতে লজ্জা করে না? ব্রিটিশদের দেওয়া উর্দি পড়ে নিজের মাটিকে ভুলে গেছিস নে মুখারাম। মাটি? এই নোংরা নর্দমার দেশকে তুই মাটি বলিস? তোদের না আছে সভ্যতা, না আছে ক্ষমতা। তোরা হলি সাহেবদের পায়ের ধুলো। আর এই যে তোদের ভারত মাতা, সে তো আসলে সাহেবদের দাসী ছাড়া আর কিছুই নয়। নন্দলাল,
আমরা আছি সব সময় তোমাদের সাথে। ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদেরকে এক হয়ে লড়তে হবে, একসাথে লড়তে হবে। আমরা কখনোই ওদের বঙ্গভঙ্গের পরিকল্পনাকে সফল হতে দেব না। বাংলা আলাদা হয়ে যাওয়া মানে আমাদের শক্তি ক্ষয় হওয়া, তা আমরা কখনোই হতে দেব না। যে সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন ওরা জ্বেলেছে তা আর বাড়তে দেয়া যাবে না। আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প আজ আমাদের একসাথে বেঁধে রেখেছে। নববর্ষ আজ শুধু আনন্দের অনুষ্ঠান নয়, এক নতুন অভিযানের শুরু। কার্জনের পরিকল্পনা আমরা কখনোই সফল হতে দেব না। এসো আজ সবাই একসাথে শুধু নতুন বছরকেই না, আগত স্বাধীনতাকে বরণ করে নিই।